আমার একটি বই থেকে ছড়া, রকমারি ছড়া থেকে একটি ছড়া আমি শোনাচ্ছি। ওই যা, বনবিড়ালের বিয়ে, সানাই বাজায় টিয়ে, শেয়াল নাচে তাক ধিনাধীন, কলসি কাঁখে নিয়ে, বাঘ চিতারা হাসে, ভালুক নিয়ে পাশে, নকল করে খুক খুক খুক, সিংহ শুধুই কাশে, রাম ছাগলের দাড়ি, নড়ছে আড়াআড়ি, সেটাই দেখে কে আগে যায়, তাতেই কাড়াকাড়ি, মন্ত্র পড়ে গাধা, লজ্জা করে হাঁদা, হরিণ হেসে গড়িয়ে বলে বিষম খেলাম দাদা, হঠাৎ পড়ে মনে নেই তো বিয়ের কোণে, খোঁজ 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 ওই যা বলে ছুটলো সবাই বনে। আরেকটি ছড়া আমি শোনাচ্ছি। এটা হচ্ছে আহ হ্যাঁ, বড়দের একটা ছড়া আছে আমার লেখা। না, সরি সরি, আর একটা, হ্যাঁ, স্বরবর্ণের একটি ছড়া, সেখান থেকে একটি শোনাচ্ছি। অ আ দুষ্টু ভারী, হ্রস্বই ভালো, দীর্ঘই কালি মেখে হয়ে গেল কালো, হ্রস্বও বসে বসে ভ্যাঁ ভ্যাঁ কাঁদে, দীর্ঘও হামা দিয়ে চলে গেল ছাদে, রি হাসে খি খি, লি গান গায়, এ ওই হাঁটা শিখে টোলে টোলে যায়, ও বসে হাই তোলে, মন নেই পাঠে, ও ছড়ি নিয়ে নাকে চশমাটা আঁটে। যদিও লি এর ব্যবহার এখন নেই আমি জানি, তাও ওটা ছন্দটা আনার জন্য লিটাকে রেখেছিলাম আমি। আমাদের অনলাইন সাহিত্য আলোচনা, অনলাইন ছড়া পড়া বা কবিতা পড়া আমাদের কিছু দক্ষতা এবং তৎপরতার খুব প্রয়োজন হয়। আমরা যখন পারঙ্গম হই না বা অনেক সময় নেট বিভ্রান্তির জন্যে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়, সেটা যারা নিয়মিত দেখেন অনুষ্ঠান অনলাইনে বা কষ্ট করে আমাদের কবিতা ছড়া পড়া শোনেন, তারা এগুলো বোঝেন। কবি শাকিল আহমেদ তিনি ছড়া বলতে বলতে হারিয়ে গেলেন। কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিনের কথা বলছিলেন। কবি শক্তি চট্টোপাধ্যায় লিখছেন, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথ থেকে, আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই 10 জনাই, ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী নিয়ে শক্তি চট্টোপাধ্যায় অনেক ছড়া লিখেছেন এবং আমরা নদীর মতো স্রোত পাগল হয়ে যদি অনুষ্ঠানের প্রশস্তি এবং উঠানটাকে আমরা খুলে ফেলতে পারতাম, তাহলে দারুণ হতো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কবি, গল্পকার, প্রাবন্ধিক এবং পেশায় চিকিৎসক বিকাশ কলি পড়লে আপনাকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও এই নিমন্ত্রণ এবং এনআরবি অত্যন্ত আন্তরিকভাবে বাংলা ভাষার প্রতি, বাঙালি যে কৃষ্টির ভেতর দিয়ে এগিয়ে চলেছে সেই পরম্পরাকে ধরে রাখতে চাইছে, এবং আমরা যারা সংস্কৃতির মধ্যে ডুবে আছি, আমরা একটু একটু করে
যেটুকু যা কাজ করি সেটা এনআরবি নানাভাবে তুলে ধরবার চেষ্টা করছে। সেজন্য এনআরবি নিউজ আপনারা যারা দেখছেন তাদের সবাইকে বলবো আপনারা একটু শেয়ার করবেন আমাদের এই অনুষ্ঠান। এখন সরাসরি আমরা কবি বিকাশ কলি পড়লে তার কবিতা শুনবো। নমস্কার। নমস্কার অবশেষ দা, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তো হ্যাঁ, তো প্রথমেই আমি সঞ্চালক, কবি, অধ্যাপক অবশেষ দাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং এনআরবি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। তো আমি প্রথমে একটি ছড়া পড়ি, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি আমি। এর নাম কবি পক্ষ। পৃথিবীটা ঘুরছে, আছে তার কক্ষ, প্রতি মাসে আসে যায় গোটা 2 পক্ষ, ধরাতে আসে মা, এলে দেবী পক্ষ, মানুষে মানুষে কত গড়ে ওঠে সখ্য, বাকি সারা বছরে শুধু কবি পক্ষ, রবি গানে রবি সুরে ভরে ওঠে বক্ষ। পরের ছড়াটা শুনবো। আরেকটি ছড়া বলি, ছড়াটির নাম টাটকা তাজা ফুল। ছিল এক ছেলে ওই চুরুলিয়া গ্রামে, পরিচিতি ছিল তার দুখুমিঙা নামে, শৈশব কেটেছিল অনটনে অভাবে, গান ও অভিনয় ছিল তার স্বভাবে। লেটো দলে যে ছেলেটি ছিল মশগুল, বড় হয়ে সেই ছেলে করেনি তো ভুল, কলমের শানে কাঁপে ইংরেজ রুল, ভীত হয়ে শাসকেরা খুঁজে ফেরে কুল, জাতপাত ভেদাভেদ ভেঙে দিতে ভুল, আর কেউ ছিল না তো তাঁর সমতুল, তিনি আর কেউ নন কাজী নজরুল, সাহিত্য বাগিচার তাজা এক ফুল। শান্তি সাহা স্মৃতি পুরস্কার পেয়েছেন 15 এবং 16 সালে, 2015 এবং 16। 2019 সালে লোককবি এনামুল আলী খান স্মৃতি সাহিত্য সম্মান পেয়েছেন। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করেন। গ্রামে জন্ম হলেও কর্মসূত্রে তিনি শহরে থাকেন। আমি কবি বিকাশ কলি পড়লে সম্পর্কে যে কথা বলবো সেটা হচ্ছে যে মাটির কাছে থাকতে ভালোবাসা একজন কবি, মাটিকে প্রণাম করেন এবং সহজভাবে বাঁচতে চান, এবং অত্যন্ত প্রচার বিমুখ একজন কবি বিকাশ কলি পড়লে। এবং তার এই মহানুভবতার জন্য তাকে আমার ভালো লাগে। তার লেখা পড়ে কতটা মুগ্ধতা জন্মেছে আমি বলবো না, তিনি তো ভালোই লেখেন, কিন্তু মুগ্ধ আমি এই মানুষটার প্রতি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি, তার কথা আমরা শুনবো এবং আরো কবিতা শুনবো। আমাদের সঙ্গে 2 শিক্ষিকা আছেন। এখন কবি আরফিনাকে আমন্ত্রণ জানাবো। আরফিনাকে প্রধানত কবি হিসাবেই জানি,
কিন্তু আলোর ফুলকির মতো বেশ কিছু পত্রপত্রিকায় কবি আরফিনা নিয়মিত লেখালেখি করেন, খুব সহজ জীবনযাপন করেন এবং খুব ভালো শিক্ষিকা আমি শুনেছি। সরাসরি কবি আরফিনার কবিতা আমরা শুনি, ছড়া। নমস্কার। আজকে উপস্থিত সবাইকে, অনুষ্ঠানে উপস্থিত আছেন যারা এবং আজকের দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দাদা, সঞ্চালক দাদা যিনি বললেন, অবশেষ দা, মূলত কবিতাই লিখি, উনি একদমই ঠিকই বলেছেন। ছড়া দিয়েই আমার শুরু, ছড়াতেই যাব। তার আগে দুটো লাইন না বললেই নয়। ছড়া দিয়েই আমার শুরু, কিন্তু খুব দ্রুত ছড়া থেকে আমি কবিতায় চলে আসি, যার ফলে ছড়াতে আমার মনোযোগ খুব কম হয় বলা যেতে পারে। তো যেহেতু আজকের এই শিশু কিশোর সাহিত্য যেই অনুষ্ঠানটি আমরা দেখছি, এখানে তো ছোটদেরই অনুষ্ঠান এবং ছোটদেরই লেখা পড়ার জন্যই আমাকে আমন্ত্রণ করা হয়েছে ছড়া। তো সেই কারণেই আমি বহুকাল আগের লেখা, দাদা যেটি বললেন আলোর ফুলকি বা এরকম কিছু কিছু পত্রিকাতে বেরিয়েছিল, সেখান দিয়েই একটি লেখা আমি পড়ছি। ছড়ার নাম সুন্দরবন। সুন্দরবনে সুন্দরী গাছ, নদীর জলে সোনালী মাছ। সুন্দরবনে বনবিবির বাস, ভাবনা সেথায় 12 মাস। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল, আছে মৌমাছি ঝাঁকের জঙ্গল। অনেক কিছু বলতে বাকি, সবটা বলা যায় নাকি? জানতে গেলে খানিকক্ষণ ঘুরে এসো সদরবন। খুবই সহজ সরল ভাষায় লেখা, যেহেতু একদম ছোট্টদের জন্যই লেখা হয়েছিল। ধন্যবাদ। আমি একটা ছড়া শোনাচ্ছি কবি শক্তি চট্টোপাধ্যায়েরই। ছড়া একে ছড়া, ছড়া দুগুণে 2, ছড়ার বুকের মধ্যিখানে পানসি পেতে শুই। ধানের ছড়া, গানের ছড়া, ছড়ার শতেক ভাই, ছড়ার রাজা রবীন ঠাকুর আর রাজা মিঠাই। আরেক রাজা রায় সুকুমার আছেন তো স্মরণে, আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে। ছড়ার আমি, ছড়ার তুমি, ছড়ার তাহার নাই। ছড়া তো নয় পালকি বাপা, স্বজন কাহার চাই। ছড়া নিজেই বইতে পারে, কইতে পারে 2, বাংলা ভাষা মায়ের ভাষা, তার তুলোতে শুই। আসলে মানে আমরা যাদের কেবলমাত্র কবি বলে জানি, তারাও কিন্তু অসামান্য সব ছড়া লিখে গেছেন। এবং আজকে খুব লক্ষণীয় বিষয় যে দক্ষিণ 24 পরগনা থেকে কবি শাকিল আহমেদ, কবি আরফিনা, কবি সেলিমা, তো সবাই যোগ দিয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে, সঞ্চালক সহ। কিন্তু এই তথ্যটা খুব সত্য যে দক্ষিণ 24 পরগনা কিন্তু খুব মানে চুটিয়ে ছড়া লেখে কয়েক প্রজন্ম ধরে। সে যোগীন্দ্রনাথ সরকার হোক, আর শামসুল হক হোক, আর কবি অমরেন্দ্র চট্টোপাধ্যায় হোক, কিংবা কবি শক্তি চট্টোপাধ্যায় হোক। এখন আমরা সরাসরি দু এক কথা শুনবো যে এই ডাক্তারি পড়া, চিকিৎসা, হসপিটালের নানান ব্যস্ততা এবং বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি এই যে প্রবল আকর্ষণ, বিষয়টা ব্যতিক্রম বলবো না, কিন্তু বিরল তো বলা যায়। তো আপনি আপনার যদি কিছু মনের কথা বলেন কবি বিকাশ কলি পড়লে আমাদের ভালো লাগবে। এই
চিকিৎসা শাস্ত্র সঙ্গে সাহিত্যের যে একটা মিল, এটা কিন্তু বিরল নয়, কারণ আমরা বনফুলের কথা জানি এবং খুব এখন সাহিত্যিক অভিজিৎ তরফদারের কথা আমরা জানি, ইনিও কিন্তু একজন ডাক্তারবাবু। তো আমরা যেটা বলি যে বিজ্ঞান আমাদের বেগ দিয়েছে, হ্যাঁ, আবেগটা কেড়ে নিয়েছে। তো সেইখানটাতে সাহিত্য আমাদের জীবনটাকে আবেগময় করে তুলেছে। আবেগ শূন্য যখন জীবন হয়, সেই জীবন খুব কঠিন হয়ে পড়ে আবেগ শূন্য জীবন হলে। তো সাহিত্য আমাদের জীবনকে আবেগময় করে তুলেছে, এইটুকু বলবো। আর সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের কি বলবো, কোনো দ্বন্দ্ব নেই, এই কথাটা আমি বলবো। আর আপনার লেখালেখিতে আসা? লেখালেখিতে আসা বলতে ছোটবেলা থেকেই লেখালেখি করি, কিন্তু সেইভাবে না, মানে নিজের মধ্যেই লেখালেখি চলতো আর কি। অনেক পরে আমার লেখা প্রকাশ পায়। প্রথম আমার যখন আলাপ হয় শিশু সাহিত্যিক কবি আনসারুল হক মহাশয়ের সঙ্গে, তখন থেকে লেখালেখি আমার একটু আধটু করে ছাপা হয় এখানে সেখানে। এবং এখন তো প্রায় সব জায়গাতেই আমার লেখা থাকে, চেষ্টা করি লেখার। লিখতে গিয়ে একটা জিনিস দেখতে, আমাদের যে জীবনটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, লেখালেখি করলে সেই যে একটা টেনশন আর কি, সেই টেনশনটা অনেক কম থাকে। আর ব্যস্ততার মধ্যেই আমি লেখালেখি করতে ভালোবাসি। এমনি যখন আছি, মানে বিশ্রামের মধ্যে আছি, তখন দেখেছি আমার মধ্যে লেখার আসে না সেইভাবে। কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আছি, চেম্বারের মধ্যে আছি, অনেক পেশেন্ট, হই হট্টগোলের মধ্যে আছি, তখন এইভাবেই লেখা আমার কাছে ধরা দেয়। এবং তসলিমা নাসরিনের একটা কথা মনে পড়ে যাচ্ছে, যে উনিও এরকম বলেছিলেন যে ওনারও যখন অবসর সময়, অঢেল সময় হাতে, একা একা আছেন, তখন উনি লিখতে পারেন না। উনি যখন ব্যস্ততার মধ্যে থাকতেন, উনিও ডাক্তার, যখন হসপিটালে থাকতেন, তখনই লেখা আসতো। তো আমারও বলছি সেরকম মানে ব্যস্ততার মধ্যেই লেখাটা আসে। আপনার, মানে আমরা যারা লিখি, নিয়মিত যারা লিখি, আমাদের মানে পড়াও তো নিয়মিত। ছোটবেলায় মানে সবচেয়ে বেশি কার, মানে কোন কোন কবির কবিতা টানতো, আকর্ষণ করতো? অবশেষ দা, যে কোনো কারণেই হোক, আমি না আপনার কথাগুলো শুনতে পারছি না। হ্যাঁ, বলছি ছোটবেলায় ছোটবেলায় কোন কোন কবির কবিতা টানতো, মানে ছোটবেলা থেকে কাদের কবিতা ভালো লাগে? না, আমাদের যেভাবে ছোটবেলা কেটেছে গ্রামের বাড়িতে, সেখানে এত বইপত্র ছিল না আমাদের সঙ্গে। আমাদের বিশেষ করে পাঠ্য বইটাই আমাদের সঙ্গী ছিল, কাছাকাছি কোনো লাইব্রেরি ছিল না। তো বিশেষ করে সুকান্ত ভট্টাচার্যের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, এইগুলো পড়েই আমরা বড় হয়েছি। শরৎচন্দ্রের ছোট গল্প। আমরা যেভাবে মানুষ হয়েছি, গ্রামের বাড়িতে বড় হয়েছি, আশেপাশে কোনো লাইব্রেরি বা খুব যে পড়াশোনা করা লোক, বইপত্র আছে, এরকম ছিল। শহরে আসার পর থেকে আমি বইপত্র পেয়েছি হাতের কাছে, বইপত্র কিনেছি, পড়াশোনা করি নিয়মিত। সেটা শহরে আসার পর, 2000 সালের পর থেকে। এবং আমার লেখালেখিও বলতে গেলে তারপর, মানে 2005-06 এরকম, বা 2010 এরকম দিক থেকে। মানে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই সমকালে যারা লিখছেন, মানে কাদের লেখা ভালো লাগছে, মানে আমরা একে অপরের খবর রাখি কিনা? এখন সমকালের মধ্যে তো এখানে সবাই বলতে গেলে আছেন, শাকিলদা আছেন, শাকিলদার মতো বড় মাপের মানুষ আছেন, অয়ন বন্দ্যোপাধ্যায় আছেন, আজকের অনুষ্ঠানে আছেন, নিশ্চয়ই আসার কথা, এরা তো আছেনই। আমি আরফিনারও আমি কবিতা পড়েছি, আলোর ফুলকি বা অনুষ্ঠানেও ওর সঙ্গে আমার দেখা হয়েছে, সেইভাবে আলাপ হয়নি মুখোমুখি। এছাড়া সুখেন্দু মজুমদার আছেন, আছেন আনসারুল হক সাহেব আছেন, তাছাড়া আরো অনেকেই আছেন যাদের লেখা খুব
মানে দৃষ্টি আকর্ষণ করে, পড়তে ভালো লাগে। এখন আপনার আরো দুটো ছড়া আমরা শুনে নেব। আচ্ছা, আমি আরেকটি ছড়া পড়ছি, রবি ঠাকুরের উপরেই লেখা। ছড়াটির নাম রবির প্রভাব। রাত শেষে ভোর আসে, রাঙা হয় রবি, ভেসে ওঠে পূব আকাশে মনোরম ছবি। শুরু হয় দিনমান, বাড়ে কোলাহল, দূর হয় আঁধারের যত হলাহল। আমাদেরও জীবনে রবি দেয় হানা, কত কিছু অজানারে হয়ে যায় জানা। জানা হয় যত, তত দূর হয় কালো, জীবনটা হয়ে ওঠে আলোময় ভালো। দিন বেশ কেটে যায় সুখে দুঃখে অভাবে, শুধু এক কবি রবি ঠাকুরের প্রভাবে। আরেকটি কবিতা ছড়া বলি। ছড়াটির নাম অহংকারী। শহরটার এই মাঝ বরাবর এটাই সবচেয়ে উঁচু বাড়ি, আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর অট্টালিকা অহংকারী। কার্নিশের কান ঘেঁষে যায় দুধ সাদা সব মেঘের সারি, পিঁপড়ে যেন চলছে হেঁটে অনেক নিচে মানুষ গাড়ি। অট্টালিকার শিখর চূড়া আকাশকে সে বন্ধু ডাকে, মাটির ভিতর আপন শিকড় এমনি করেই ভুলতে থাকে। কিন্তু আকাশ যাই সরে যায় কে জানে কোন অচিন পুরে, শিখর চূড়া একলা থাকে মাটির থেকে অনেক দূরে। যে আজকের আমরা নানাভাবে জটিলতার মুখোমুখি হচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা অনেকটা পথ এগিয়ে এলাম। কবি শক্তি চট্টোপাধ্যায়ের বহু গল্প শুনেছি বিশিষ্ট কবিদের কাছে, খুব মজার মজার গল্প। কিন্তু কবি শক্তি চট্টোপাধ্যায় শিশুদের জন্য এত ভালো লেখা তিনি লিখেছেন, তার তো ছড়ার সংগ্রহ পর্যন্ত বেরিয়েছে, মানে খুব আদরের সঙ্গে। আমি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আরো একটা লেখা পড়ছি, আসলে কেউ বড় হয় না, আসলে কেউ বড় হয় না, বড়র মতো দেখায়, নকলে আর আসলে তাকে বড়র মতো দেখায়। গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট, সোনার তাল আঁকড়ে ধরে পেয়েছেন ধুলি মুঠো, ভালোবাসার দিঘিতে কত করেছ অবগাহন, পেয়েছ সুখ দুঃখ আর ছেলে ভোলানো দাহ, পুরোছ বলে মালার মতো যাওনি তবু ছেড়ে, যতক্ষণ স্মৃতি আড়াল নিয়েছে তাকে কেড়ে। আসলে তুমি ক্ষুদ্র ছোট, ফুলের মতো বাগানে ফোটো, বিরহে যদি দাঁড়িয়ে ওঠো ভূতের মতো দেখায়, গাছের কাছে গিয়ে দাঁড়াও দেখবে কত ছোট। লেখাটা মানে পড়তে পড়তে ছন্দে লেখা হলেও কেমন একটা কবিতা কবিতা গন্ধ ছড়িয়ে পড়েছে। এখন কবি আরভিনাকে আমরা আমন্ত্রণ জানাবো, মানে তুমি যদি তোমার কিছু অনুভূতির কথা, সাহিত্য জগতে কিছু বিরল অভিজ্ঞতার কথা, ভালো লাগা কথা যদি একটু সবার সঙ্গে ভাগ করে নাও। সাহিত্য জগতে ভালো লাগা বলতে, ভালো লাগা মন্দ লাগা, আসলেই এটা ঠিকই বলেছেন। আমার ক্ষেত্রে আবার ভালো লাগা মন্দ লাগা এই বিষয়টা যেন অতটাও ভাবি না, কিন্তু কোথাও যেন ভালো লাগাটা খুব বেশি করে সংস্পর্শ করে যখন, মানে মানুষকে যখন একটু কোথাও গিয়ে ধাক্কা দেয়, তখন মনে হয় যে ভালো লাগা। সেই ভালো লাগার সূত্রে আজকে একটি বিষয়
অটোমেটিক্যালি বলতে পারলেন, মানে পারা যায় বা বলতে পারি যে ভালো লাগা মানে ক্রিয়েট হয়েছে। কারণ অবশেষ দা মানে আমাদের যিনি সঞ্চালক, উনি আজকে শক্তি চট্টোপাধ্যায়ের কথা বললেন, ওনার জন্মদিন। তো ওনার যেই ছড়াটি উনি প্রথমবার যেটি পড়েছিলেন, মানে আমি অলরেডি লিখেছিলাম, মানে ছড়া এককে ছড়া, ছড়া দুগুণে দুই, ছড়ার বুকে মধ্যিখানে পানসি পেতে শুই। অ্যাকচুয়ালি এই ছড়াটিও আমি ভেবেছিলাম আজকে কোথাও না কোথাও ওনার জন্মদিনের দিন কিছুটা বলবো, কিন্তু সেই জায়গায় তার আগে মানে অবশেষ দা বলে দিয়েছে এই যে একটা ভালো লাগা, এটা সাহিত্য ক্ষেত্রে আজকে তো মানে শিশু কিশোর সাহিত্যের এই অনুষ্ঠান, সেখানে এই মুহূর্তে এটা ক্রিয়েট হলো, এটা একটি ভালো লাগা। এবং ভালো লাগা বলতে আরো একটি বিষয় উঠে আসছে, যেহেতু ছড়া নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা ছড়া বলতে, ছড়া যদি ছড়ার কথা বলি, কাদের কাদের ভালো লাগে বা কোন ছড়া আমরা পড়তে পছন্দ করি, সেগুলো তো অনেক কিছু উঠে আসে। কিন্তু ছড়া বলতে অন্নদা শঙ্কর রায় থেকে শুরু করে আমরা বলতে পারি যে ভবানী প্রসাদ মজুমদারের কথা, এবং ভবানী প্রসাদ মজুমদার হয়ে বর্তমানকালে এখন যারা লিখছেন, এরকম প্রচুর মানুষ আছেন যে যারা খুবই ভালো লেখেন বা লিখে চলেছেন, এরকম প্রচুর আছেন। কিন্তু আমার প্রিয়, আমার সবাই প্রিয়, কিন্তু আজকে এক মানুষের কথা না বললেই নয়, এর মধ্যেই একটা ইনভলভ হয়েছে, মানে আমার মাথাতে এসে গেছে, এবং সেটা আমাদের সঞ্চালক দা অবশেষ দাই প্রথমেই উচ্চারণ করেছিলেন যে আমরা যারা কবি হিসাবে চিনি, যাদেরকে কবি হিসাবে আসলেই চিনি, তারা কোথাও না কোথাও অসামান্য একজন ছড়াকারও হতে, মানে ছড়া মানে খুব সুন্দর সুন্দর ছড়া লিখে গেছেন, সেটি না বললেই নয়। তো সেই জায়গায় আমার মাথাতে মানে খুব ক্লিক করে গেল যে শামসুল হকের কথা উঠে আসে। আমার খুব প্রিয় একজন কবি বলা যেতে পারে, মানে বলা যেতে পারে কিনা বলবোই, প্রিয় কবি। উনি তো মানে উনি নিজেই তো ছড়াকে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে মানে বলা যায় শিশুদের জন্য, একটা বড়দের জন্য। তো সেইখানে শিশুদের ছড়া তো আজকেই পড়া উচিত, কারণ বড়দের ছড়া বলতে আমরা কবিতাই ধরবো, ওনার লেখাগুলো। শিশুদের ছড়া অসামান্য অসামান্য, মানে যেগুলো মুগ্ধ করে দেয় সেই ছড়াগুলো। তো আমরা অনেকেই হয়তো জানি না, কিংবা জানলেও সেই মনন দিয়ে বা দৃষ্টি দিয়ে ওটাকে ভাবতে পারি না, বা দেখা হয়ে ওঠে না যে শামসুল হকও অসাধারণ অসামান্য অসামান্য অনেক লেখা লিখে গেছেন, যেগুলো খুবই আমাদের মনোমুগ্ধকর। তো সঞ্চালক দা যদি বলেন, তাহলে আমি দুটি তার ছড়া পড়ে শোনাতে পারি, অনুমতি দিলে। একদম অনুমতির ব্যাপার নয়, আমাদের পূর্ণ স্বাধীনতা আছে। আর মানে ভালো লাগা লেখা, ছড়ার গাছ, ছড়ার ছায়া, আসলে আমরা তো সেই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বর্তমান এবং ভবিষ্যৎ কোন পথে হাঁটছে সেটাকে তো মানে খুঁজে পাবার জন্যে আমরা তো এই পথে হাঁটতে শুরু করেছি। নিশ্চয়ই হ্যাঁ, আমি সম্মতি দিলাম। ধন্যবাদ। তো ওনার ঘুম গিয়েছে কুটুম বাড়ি, ওনার যে বই, সেখান থেকে একটি ছড়া আমি পড়ছি। ছড়াটির নাম দুজন শিশু একা একা। চাঁদ রয়েছে একা একা মেঘের ঘরে অন্ধকারে, তোরা ওখানে কেউ প্রদীপ রেখে আয়। চতুর্দিকে টকবকিয়ে ছুটছে দেখো বর্গি হাওয়ার ঘোড়া। বসুন্ধরা চাঁদের মাগো, তবু তুমি ঘুমোও বারান্দায়। একজনা কি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রদীপ নিয়ে যায়। ওই নদীটা খেলতে খেলতে গ্রাম ছাড়িয়ে মাঠের পথে যায়। হারিয়ে যাবে কেউ ফিরিয়ে আন। চতুর্দিকে রুক্ষ মাটির রাক্ষসেরা ছুটছে হাজার পায়ে। পাহাড় পাহাড় নদীর মাগো, শুনছো শুধু নীল আকাশের গান। ওই নদীকে থামিয়ে দিতে এক সরোবার হাত ধরে দেয় টান। আরো একটি ছড়া, সেই ছড়াটি পড়লে আমরা মানে অনেকটা কিছুটাও দেশভাগের বা সেই বিষয়গুলো আমাদের ফুটে ওঠে
করুণ কিছু দৃশ্য, ভিতরে যদি গভীরভাবে সেইগুলো ধরা যায়, লাইনগুলো আমরা বুঝতে পারবো। যেহেতু আজকের সম্প্রীতির একটি অনুষ্ঠান, সম্প্রীতির পদযাত্রায় এক যুগ ধরে দাদা যেটি পাঠিয়েছিলেন ওখানে লেখা ছিল, তো সেইখানে দাঁড়িয়ে সেরকম একটা কবিতা নয়, ছড়া, শিশুদের ছড়া, শামসুল হকের, পার হচ্ছে রাতের আঙিনা নাম ছড়াটির। এক দেশের এক ঝড়ের ছেলে পাখির পালক কুড়োয়, তারপরে সে রেখে আসে একটা পাহাড় চূড়োয়। সেই পাহাড়ের চূড়োয় বসে মেঘের মেয়ে তুতুল, পালক দিয়ে তৈরি করে সাত রঙা সাত পুতুল। আরেক দেশের আলোর ছেলে রাত দুপুরে এসে সাতটা পাখি হাতে নিয়ে নামলো বাংলাদেশে। রাত দুপুরে বাংলাদেশের সাতটি পাখি মা ছেলে কোলে পার হচ্ছে রাতের আঙিনা। আর এখানে আরো একটি আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই সম্প্রীতির কথা উঠে আসতে আসতে এবং ইনস্ট্যান্ট কিছু কথা মানে সঞ্চালক দা বলছেন, সেখান দিয়ে আসছে যে সম্প্রীতির পদযাত্রায় এক যুগ ধরে যেই লেখাটি এখানে ছিল, আসলেই তো তাই। তো সেখানে দাঁড়িয়ে আজকে মানে হঠাৎ অবশেষ দা আপনার একটি লেখা আমার মানে খুবই মনে পড়ছে। সেটি হচ্ছে যে একটা লেখা আপনার ছিল, লেখাটি 4টি লাইনে, ছড়া বলা যেতে পারে কিংবা ছড়ার ঊর্ধ্বেও বলা যেতে পারে, কিন্তু 4টি লাইনের মধ্যে যে সম্প্রীতি এবং তার উপরেও গিয়ে সম্প্রীতির উপরে সম্প্রীতির মধ্যেও যে একটা বিভৎস একটা কি বলবো মানুষের ভিতরে যে ঈশ্বর, সেটাও কোথাও না কোথাও সেখানে উঠে এসেছে। তো সেই লাইনটা আমার মনে পড়ছে। ওখানে ছিল যে এটা অবশ্যই অবশেষ দাসের লেখা। লালন বলে জাত গেল, জাত গেল, জাত লেখা নেই গায়ে, হৃদয় নূপুর তাই বেঁধেছি লালন সাইয়ের পায়ে। এই 4টি লাইন, কিন্তু 4টি লাইনের খুবই অসম্ভব গভীরতা, এবং আজকের সম্প্রীতির পদযাত্রায় এক যুগ ধরে এই কথাটির কোথাও না কোথাও এই 4টি লাইন খুব মাত্রা বহন করে। সেই জন্যই আর কি এই 4টি লাইন আমি বলে ফেললাম। কবি আরফিনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একজন শিক্ষিকা, আরো একজন কবি, সেলিমা রহমান, তিনি লিখছেন, বন বিড়ালের বিয়ে, সানাই বাজায় টিয়ে, শেয়াল নাচে তাক দিনাদিন কলসি কাঁখে নিয়ে, বাগচিতারা হাসে ভালুক নিয়ে পাশে, নকল করে খুক খুক খুক, সিংহ শুধুই কাশে, রাম ছাগলের দাড়ি নড়ছে আড়াআড়ি, সেটাই দেখে কে আগে যায় তাতেই কাড়াকাড়ি, মন্ত্র পড়ে গাধা লজ্জা করে হাদা, হরিণ হেসে গড়িয়ে বলে বিষম খেলাম দাদা, হঠাৎ পরে বনে নেই তো বিয়ের কোণে, খোঁজ 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 ওই যা বলে, ছুটলো সবাই বনে। আমরা যখন কোনো কবি সম্মেলনে যাই, আমাদের একটা আদান প্রদানের বিষয় থাকে, পত্রপত্রিকা দেয়া নেয়া, কথা বলা। এখন আবার মানে আমরা মাঠে ঘাটে গিয়ে শাক তুলি না, কিন্তু আমরা ছবি তুলি। অনুষ্ঠানে গেলেই আমরা সেই কবি লিখছেন না, আদার হলো মাদার গাছের তলায় কালো হয়ে এলো দিঘির জল, তা সেই বাগদি বুড়ি চুপড়ি ভরে যে শাক তুলছে পুকুর পাড়ে এসে, তো আমরা অনুষ্ঠানে গেলেই ছবি তোলা আরম্ভ করি। আমার ওই শাক তোলা মনে হয়। তো সেখানে কিন্তু আমরা একে অপরকে খুব ভালো করে পাই না, কারণ সবাইকে অল্প অল্প করে সময় দিতে হয়। কিন্তু আজকে যেভাবে কবি আরফিনা উজাড় করে কথা বলল, কবি বিকাশ কলি পড়লে যেভাবে অনেকগুলো বাক্য বললেন, সাধারণত এত কথা আমরা পাই না। এখানেই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের গুরুত্ব, এবং পুরো অনুষ্ঠানটা রেকর্ড হয়ে থাকছে। কৌতূহল বশত ভালো লাগা থেকে যারা দেখবেন, তাহলে তো সোনাই সওগাত।
তো কবি সেলিমা রহমানকে বলবো যে এই সাহিত্য জীবনকে কত কিছু দেয়, এ তো পুরনো কথা, কিন্তু আপনি আপনার জীবন নিয়ে কি মনে হচ্ছে সেটা একটু যদি বলেন। প্রথমেই বলছি যে আমার জীবন দিয়ে সেইভাবে আমি ভাবিনি এখনো অবধি। ছড়া ভালো লাগে, মাথায় যা ঘোরে কিলবিল করে সেটাকে ছন্দে বাঁধার চেষ্টা করি। কতটুকু লিখতে পারি আমি আজও জানি না। তো সেখান থেকে উম যদি বলা হয় আমি ২-১ টা আমার ছড়া পাঠ করতে পারি। আর এই ছড়া সম্পর্কে আমি সত্যি বলছি আমি লিখতে পারিনি। ভালো লিখতে পারি না। আমি নিজে জানি। কারণ অনেকে ভালো ছড়া লেখেন। আ আমি বেশি কিছু বলতে পারব না। আমি আসলে ছড়া নিয়ে বলতে বলিনি, আসলে আমি বলতে বলেছি যে মানে লিখতে এসে আমাদের যে এত যোগাযোগ, এত মানুষকে পাওয়া, আমার তো মনে হয় একজন ভালো মানুষকে পাওয়া মোহর হ্যাঁ, হ্যাঁ, কুড়িয়ে হ্যাঁ। পাওয়ার এটা চেয়েও এটা মূল্যবান, একদম, তাই না? একদম ঠিকঠাক মনে করে দিয়েছেন। ভালো জায়গার কথা বলেছেন। আমি এই এবং কথাটাই জিজ্ঞাসা করেছি যে জীবন হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা হ্যাঁ। যদি সাহিত্য না করতাম আমাদের জীবনটা বোধহয় মানে ফাটা বেলুনের মতো হতো। একদম, 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 পরিবার, একদম। উনি পরিবার, ঠিক কর্মক্ষেত্র, তার বাইরে ছেলে মেয়ে, হাট করা, বাজার করা, তার বাইরে আর কি থাকতো আমাদের? একটু একদম, প্রতিবেশীর সঙ্গে আড়াআড়ি, হ্যাঁ, কখনো বাড়াবাড়ি, তার বাইরে কি থাকতো আমাদের? আমি এটাই একদম। বলেছি। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা বলতে কি অবশেষ দা খুব ভালো কথা মনে করে দিয়েছো তুমি। সেটা হচ্ছে আমি এত মানুষকে আমি চিনতাম না, জানতামও না। তারপরে যে ভালো লাগা তৈরি হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পর বিভিন্ন মানুষের ছড়া শুনছি, কবিতা শুনছি, এত মানুষের সমাগম। সেখানে যে ব্যক্তিগত প্রতিটা মানুষের কিন্তু কম বেশি সুখ দুঃখ থাকে। সেখান থেকে জানি না কবে উদাসীন হয়ে গেছি। টোটাল ভালো লাগাটা যেন এই জায়গায় চলে এসছে। মানে আমার জীবনে যেটা হয়েছে আমার ক্ষেত্রে। সময় পেয়েছি, অটোয় বসে যাচ্ছি, ২ টো লাইন মনে পড়ল লিখে ফেললাম। জানি না হয়ে ওঠে কিনা তাও চেষ্টা করি। বাড়িতে বসে যে নেশার মতো পেয়ে বসেছে এখন। কি পাই জানি না, কি পাবো জানি না। হ্যাঁ, কিছু আশাও করি না সত্যি কথা। এই যে সবার সঙ্গে যোগাযোগ, ভালো লাগা এটা একটা আলাদা জায়গা। এটা আমি কোনোদিনও কাউকে বলে হয়তো বোঝাতে পারব না। আমার মনে, মনে হতো এটা, এই কথাটা। কিন্তু আজকে তুমি বললে বলে আ আমিও বলে ফেললাম কথাটা। আর লিখতে এসে মানে বারবার আমি বলতে চাই যে একদিন নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে ছুঁতে পেরেছিলাম পায়ে হাত দিয়ে। বাংলা একাডেমিতে সুভাষ মুখোপাধ্যায়কে প্রণাম করতে পেরেছিলাম। একদম। তখন ময়দানে বইমেলা হতো। সুনীল গঙ্গোপাধ্যায়কে প্রণাম করলাম। তিনি আমার দিকে খুব ভারী মুখ তো, মানে উঁচু করে দেখলেন, আশীর্বাদ করলেন এবং মানে যে ছড়া নিয়ে এত কথা বলছি, ছড়ার এক রাজপুত্র কার্তিক ঘোষ, কোন সুধারে কাদের সুধা, হ্যাঁ, কাদের বাড়ি থাকে, মানে কি, মানে অপূর্ব এক একটা মুখ থাকে না, কেমন মায়া মাখানো হয়। ছড়া মানে মায়া দিয়ে মাখিয়েছে কার্তিক ঘোষ। এবং তিনি একদিন বাসে চড়ে আবার ফতেপুরের বাড়িতে চলে এলেন এই শীতের সময়, আরো তখন কনকনে ঠান্ডা, লিটল ম্যাগাজিন মেলা। বলল, তোর বাড়ি যাব। আমি বললাম, দাদা আপনি কি খান আমি তো জানি না, বাড়িতে সেই মতো একটু বলে দিব, তাহলে প্রস্তুতি নিতে পারবে। বললো, কি খাবো? গরম 4টে রুটি খাবো আর একটুখানি মুরগির মাংস, আর যদি বেগুন ভাজা করে। এত ঝামেলা করিস নি, বাড়িতে কিছু বলিস না। তো কার্তিক দা আর আমি এক বিছানায় এক কম্বলের ভেতর রাত কাটিয়েছি। ভবানী দা আমার বাড়ি এসেছেন, আমার মেয়েকে নিয়ে ছড়া লিখেছেন। ভবানী দাস স্ত্রী এসেছেন। এটা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু গাল ভরা কোনো কথা বলছি না।
আসলে বলতে চাচ্ছি যে ভালোবাসতে শিখেছি, ভালোবাসা এবং সংসারে কোনো মানুষই কোনো মানুষই দূরের নয়, সবাই কিন্তু কাছের, এই বিশ্বাসটুকু হয়েছে। এবং মানে কবি আজকের যারা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারাও বোধহয় একই কথা বলছে। আমি জানি না, সঞ্চালক হিসেবে আজকে বুঝি দুটো বেশি কথা বলে ফেললাম। আসলে আমি এটা জানতে চাচ্ছি যে এই লিখতে এসে কাদের লেখা ভালো লাগছে আপনার, বা কাদের লেখা এতকাল ভালো লেগেছে? আমি কবি সেলিমা রহমানকে জানতে চাইছি যে এই মুহূর্তে কাদের লেখা ভালো লাগছে। আমি তো কি বলবো, ছড়া যেটা ভালো আমার লেগেছে ছোটবেলা থেকে সুকুমার রায়, ছোটবেলা থেকে ভবানী প্রসাদ মজুমদার, হ্যাঁ, কার্তিক ঘোষ, এনাদের পড়ে এসছি। তারপরে এখন যেটা এখন যে নামগুলো এক্ষুনি বলা হলো আর কি, সবার ছড়াই ভালো লাগে। আর ছড়া এমন একটা, জানি না, ওই ছন্দ মিলের জন্য হয়তো, অন্ত মিলের জন্য হয়তো ছড়া উম পড়লেই ভালো লাগে। আমার আমার ক্ষেত্রে এটা হয়। সে চেনা, মা না আমি পরিচিতি। মানে না আমি অ্যাকচুয়াল বলছি না যে বিখ্যাত কারো লেখা ভালো হ্যাঁ, হ্যাঁ, লেগেছে। হ্যাঁ। আসলে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি জানতে চাচ্ছি যে আমরা লেখক সত্ত্বা এবং পাঠক সত্ত্বা কাদের লেখা ভালো লাগছে। যেমন এই বিকাশ দা বললেন যে আনসারুল হক, হুম, হ্যাঁ, হুম। খুব উল্লেখযোগ্য একটা নাম তিনি বললেন। আমি জানতে চাচ্ছি যে এইরকম আপনার কার লেখা ভালো লাগছে? হ্যাঁ, আমি সত্যি কথা নাম বলতে কি, মনে পড়ছে না। আমার সবার ছড়া বললাম তো, বিখ্যাত মানে বলে কোনো কবি কথা নয়। কবি এত, আমার কিন্তু সবার ছড়া ভালো লাগে না। কবি এত কৃপণ হলে হবে না, আমি জানি ভালো না, লাগলে বলতে হবে। আমার সত্যি কথা, অবশেষ আমার সব ছড়াই ভালো লাগে, সবার ছড়া ভালো লাগে, পড়লেই ভালো লাগে। আমি এরকম। আমি এখানে বসে বসে আমি 200টা নাম বলতে পারবো যাদের হুম। লেখা আমার ভালো লাগে না, এভারেজ লাগে। আমি হয়তো বলতে পারি না, কষ্ট পাবে বলে। আমার নিজের লেখা লাগে না, সেটা অন্য কথা। এগুলো তো অভিনয়ের কৌশল। কিন্তু আমি 200 জনের নাম বলতে পারবো যাদের লেখা ভালো লাগে না। কিন্তু আমি তো অন্তত 5টা নাম বলতে পারবো যাদের লেখা ভালো লাগে, খুব ভালো লাগে। যেমন অনির্বাণ ঘোষ খুব ভালো লেখেন, যেমন চন্দন নাথ খুব ভালো লেখেন। এইরকম জানতে চাইছিলাম হ্যাঁ, বলছি, যে হ্যাঁ, ঠিক আছে। স্বপন কেমন। কুমার বিজলি, যিনি লেখেন, মানে ফেসবুকেই লেখেন, আমি দেখেছি। ওনার লেখা আমার বেশ ভালো লাগে। তারপরে বাংলাদেশের একজন ছড়াকার আছেন, সমর শহীদ। ওনার ছড়াগুলো আমার বেশ ভালো লাগে। মানে কি বলবো, বর্তমানে যা চলছে, হুম? বর্তমান সমাজকে নিয়ে লেখা ছড়া। তার লেখা আমার বেশ ভালো লাগে। হয়তো মনে নেই আমার, তবে যখন পড়ি সেই সময়টা ভালো লাগে। ফেসবুকেই পড়ি মাঝে, মাঝে। এইরকম। আচ্ছা, ফেসবুকেই পড়ি। না না, বিষয়টা কি, বেশ কিছু লেখক আছেন যারা 2 দশক, 3 দশক, 4 দশক ধরে খুব ভালো ভালো লেখা উপহার দিয়েছেন। যেমন কবি সরল দে। আমরা কে কতটুকু চর্চা করি সেটা তো প্রশ্নের বিষয়। সরলদা টকবক বলে একটা পত্রিকা করতেন, অসম্ভব ভালো পত্রিকা। এবং তার লেখা কিন্তু আপাত প্রশংসা পাওয়ার মতো নয়। তার লেখা কালজয়ী, ভীষণ ভালো লিখতেন। এই যেমন শামসুল হকের কথা। শামসুল হক
মানে ডাইনামিক লেখক, তার লেখার অভিমুখ অনেক আলাদা। এই যেমন আমি আপনার যে লেখাটা পড়লাম, এটার মধ্যে একটা মানে কি বলবো, একটা খাঁটি ছড়ার গন্ধ আছে। যাই হোক, আমরা অনেকক্ষণ আলোচনা করছি। কবি সেলিমা রহমান, তার আরো দুটো লেখা আমরা শুনবো। ধন্যবাদ, শোনাচ্ছি আমি। আমার যেমন এই মুহূর্তে সত্যি কথা ৫ খানা ছড়ার বই বের করেছি। জানি না কতটা হয়েও মানে রিভিউ এর জন্য তোমার কাছে দেওয়াও আছে। যাই হোক, আমি রকমারি ছড়া থেকে আরেকটি ছড়া পড়ছি, অনুভূতি। ফুলের গন্ধে বাতাস ভরে, আকাশ পাখির ডাকে, আজান শুনে ভোর যেথা হয়, সন্ধ্যা নামে শাঁখে। জ্যোৎস্না ঘোরে চাঁদের আলোয়, রোমান্স আসে মনে, কুহু কুহু কুজন ওঠে অতর্কিতেই বনে। চোখের পাতায় আলতো চুমো, কে যেন ফের দিয়ে, ঘুম পাড়িয়ে লুকিয়ে পড়ে চেতনখানি নিয়ে। আবার দেখি জ্ঞান ফিরিয়ে, রবির কিরণ এসে, কাঁচা সোনা রোদ মাখিয়ে পুলক জাগায় হেসে। হেথায় আমি থাকি ও ভাই, এটাই আমার দেশ, চাঁদ সূর্যের আলো মাখা নেইকো খুশির রেশ। আরেকটি ছড়া আমি শোনাচ্ছি। এটা হচ্ছে গোটা ৬ লাইনের গোটা ১২ ছড়া নামক একটি মানে পকেট বই আরকি, ছোট্ট। ফুলের দেশে। ফুলের ওপর ফুল ফুটেছে নানান তাদের রং, প্রজাপতি বসবে কি ভাই, হাজার তাদের ঢং। রং মাপছে পাখনা মেলে, কারটা বেশি ভালো, ওপর থেকে ঝিলিক দিয়ে হাসছে রবির আলো। দল মেলছে ছোট্ট কুঁড়ি, হাওয়ার সাথে হেসে, বলছে মধুপ ঘুরতে এলাম, এই তো তোমার দেশে। আরো একটা ছড়া পড়ুন। আরো একটি পড়বো, তাহলে আর একটা ছড়া, বইটার নাম হচ্ছে পড়ে দেখতে পারেন। হ্যাঁ, তো সেখানে বন্ধুত্ব নামে একটি ছড়া আছে। লবণ চিনি মিশ্রি চিনি, চিনি আবার গুড়, বল্টু হেঁকে পড়তে থাকে লাগিয়ে নানান সুর। লবণ তো ভাই নোনতা স্বাদের, কে বললে চিনি, গুড় মিছরি মিষ্টি ঠিকই, পৃথক নামেই চিনি। আরে ও ভাই তা বলিনি, বললাম আমি চিনি, নিজে নিজেই মিষ্টি বলে, কে রে ভাই ইনি। চিনতে পারি তাই বলেছি, ভুল বলেছি কিছু, তুই না শুধু সারাক্ষণই পড়িস আমার পিছু। ভুল পড়েছিস তাই বলেছি, এতেই এত রাগ, বলে দিলাম আজকে থেকে বন্ধু না তুই ভাগ। তাই বলে তুই বন্ধুত্বের করবি ছাড়াছাড়ি, তুই তো জানিস তোকে ছাড়া থাকতে আমি পারি। ভুল ছিল না জানি, তবু তোর পিছনেই পড়ি, তুই তো আমার বন্ধু তাই ঠাট্টাটুকুই করি। ঠাট্টা আমরা ছড়ার লাইনের মধ্যে পেলাম, কিন্তু আমাদের আলোচনার মধ্যে কিন্তু একদমই ঠাট্টা ছিল না। সেটা এবং সত্যি। আসলে আমাদের পাঠক হিসাবে অনেক দায় আছে, এবং আমাদের যে অনুভূতি, আমাদের যে বিশ্বাস, আমাদের যে সত্যোপলব্ধি, এগুলোও কিন্তু বলবার দায় থেকে যায়। এবং কবি সেলিমা রহমান, কবি স্বপন বিজলির নাম বললেন, যার লেখা ভালো লাগে, তাহলে যারা অনুষ্ঠানটা শুনবেন তারা কিন্তু চেষ্টা করবেন যে স্বপন বিজলির লেখাটা পড়ে দেখতে। তাহলে সেলিমা রহমানের কথার সত্যতা তারা কিন্তু খুঁজে পাবে, তখন বিশ্বাস প্রতিষ্ঠা হবে। আমি অনির্বাণ ঘোষের নাম বললাম, চন্দননাথের নাম বললাম, এই তালিকায় আরো অনেক নাম ঢুকবে। এবং আমার অনেক ভালো লেখক আছেন যাদের লেখার মধ্যে প্রাণ ছিল, একটা আলাদা দোলা ছিল, তারা লেখে না বলে কষ্টও হয়। তো যে কারণেই কিন্তু এই ছড়ার গাছ ছড়ার ছায়া। আসলে একজন কবিকে শুধু কবিতায় চেনা তো
প্রকৃত চেনা নয়? তার অনুভব, তার বিশ্বাস, যে কারণে আমরা কথার মধ্যে আসছি। তো কবি বিকাশ কলি পল্লে লিখছেন, শানপুরেতে থাকেন তিনি, হাওড়া জেলার ছেলে। পদ্য লেখেন যখন তখন একটু সময় পেলে। সেসব পদ্য শিশুর মনে ছড়ায় খুশির বান, বড়র মনে বাজিয়ে তোলে মূল্যবোধের টান। পাখির ছড়া লেখেন তিনি, লেখেন ছড়া পশুর। ছড়া পড়ায়, ছড়া গড়ায়, নেই তো কোনো কসুর। ফুলের ছড়া লেখেন তিনি, লেখেন ছড়া ফলের। ছন্দ জ্ঞানের গভীরতার খোঁজ মেলে না তলের। শুনলে ভারী অবাক লাগে, ছড়া হাজার কুড়ি। ছড়া লেখায় তার কলমের নেই তো কোনো জুড়ি। নন্ত রাজা, ভবানী প্রসাদ, বাদশাহ সম্রাট। ছড়া গড়ায় সবসময় ঝকঝকে আর স্মার্ট। সেই জেলারই ছেলে আমি, গর্বে ভরে বুক। তার নামটা মুখে নিলেই প্রাণে জাগে সুখ। তার লেখাতে পাই যে খুঁজে বাংলা ভাষার মান। আঁচল তলে ছড়িয়ে থাকে মাতৃ স্নেহের টান। ভরিয়ে দিলেন ছড়ার ভুবন অন্তমিল ছন্দে। যেমন ভরে ফুলের বাগান হাসনুহানার গন্ধে। আমায় দেখে বলে সবাই, টাটায় তাদের চোখ, কারণ নাকি ছড়া সম্রাট আমার জেলার লোক। কি অপূর্ব শ্রদ্ধা, কি অসামান্য নিবেদন কবি বিকাশ কলি পল্লে করেছেন। আমরা কবির আরো দুটো লেখা আমরা শুনবো, ছড়ার গাছ, ছড়ার ছাই। সঙ্গে অনেক কথাই মনে পড়ছে। হাওড়া জেলার ভবানীপ্রসাদ মজুমদার তো ছড়ার সম্রাট, তো হাওড়া জেলার সরলদের কথা উঠলো। আহ, আরো আছেন অশ্রুরঞ্জন চক্রবর্তী আছেন, অংশুমান চক্রবর্তী আছেন, এরকম হাওড়া জেলাতে অনেক ছড়াকার কবি আছেন। আর যে প্রসঙ্গে যে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে মোহর কুড়িয়ে পাওয়া, তো সেটা আমার একটা উপলব্ধি যে কাজ করতে করতে একটা সময় অর্থ সঞ্চিত হয়, একটা সম্পদ তৈরি হয়, কিন্তু একটা ভালো মানুষের দেখা পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। তো এই সাহিত্য করতে এসে প্রচুর ভালো মানুষের সংস্পর্শে আমি এসেছি। আপনি তো অনেক ভালো মানুষের কথা বললেন, এরকম অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি, সেটা আমার একটা বড় পাওনা। তো এখন আহ দুটো ছড়া বলি আরো। একটি ছড়ার নাম অন্ধকারের দেশ। একটা ভূত লম্বা ভীষণ, একটা ভূত বেঁটে, একটা ভূত যাচ্ছে ছুটে, একটা ভূত হেঁটে, একটা ভূত লাঠি হাতে, একটা হাতে ছুরি, ভূতগুলোদের পেছনে ভূত দিচ্ছে সুরসুরি। কয়েকটা ভূত বাইক নিয়ে ঘুরছে ইতিউতি, জনগণের করতে সেবা করছে গুঁতোগুতি। কোথায় ছিল ভূতগুলো সব, কোথায় যাবে শেষে, সব ভূতেরাই থাকে জানি অন্ধকারের দেশে। দেশটা তবে ঢাকলো নাকি অন্ধকারের কালোয়, এমন মানুষ দেখছি না যে দেশ ভরবে আলোয়। ছড়ার গাছ, ছড়ার ছায়, আমরা ছড়ার আলোচনায় আছি, ছড়ার আলোচনায় আছি। তবে এখানে একটু আরেকটি ছড়া বলি, যে ছড়াটির নাম ভূতের প্রিয় খাবার। তাহলে বোধহয় ছড়াকাররা তাদের ভবিষ্যৎটা বুঝতে পারবেন, ছড়াকারদের ভবিষ্যৎটা কি রকম। ছড়াটির নাম ভূতের প্রিয় খাবার। ইনিয়ে বিনিয়ে লিখছো কেবল ভূতের ছড়া নানা, কিন্তু তোমরা জানো কে কিউ ভূতের প্রিয় খানা। পারবে না কেউ জানতাম তা, বলছি তবে শোনো, এ বিষয়ে ভূতের রাজ্যে দ্বিমত নেই কোনো। এসব কথা বলল সেদিন খানদানি এক ভূত, শেওড়া গাছে বসতি তার, মামদো ভূতের পুত। উত্তরটা শুনলে তোমরা বলবে আমায় যাতা, সত্যি ভূতের প্রিয় খাবার ছড়াকারের মাথা। খুব মজার লেখা। আমরা কবি বিকাশ কলি পল্লেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার কবি আরভিনা, তার ছড়া শুনবো।
আবারও মানে বলতে দ্বিধাবোধ করব না, যেহেতু কবিতাতেই বসবাস করছি। ছড়া তো যথেষ্ট আহ সবার জন্যই পড়া উচিত। তবুও আমি বলবো, যেটি বলতে দ্বিধাবোধ করছি না, ছড়ার জ্ঞান আমার খুবই সীমিত। তো বহুকাল আগের লেখা আমি পড়ছি, একদম বাচ্চাদের জন্যই লেখা, এটা শিশুদের জন্য। ছড়ার নাম মশা বলে। মশা বলে কানে কানে, ডাক্তার শোনে গানে গানে, ধনী হওয়ার দেব সুবিধা, তোমার কি আছে কোনো অসুবিধা? বলো শুনি মহাজ্ঞানী, শোনো তবে আমার বাণী। কামড়াবো আমি, তুমি হবে নামি, তোমার ঘরে যত রোগী যাবে, মশা তার পিছে পিছে রবে। তুমি দাও সাহায্যের হাত বাড়িয়ে, আমি তবে দেব কামড়িয়ে। আরো একটি ছড়া, ঠাকুমার গল্প। ঠাকুমা বলে গল্প বলি মুখে, দুই বোন শোন সুখে। একটি বিড়াল মায়ের জন্য কাঁদে, আরো একটি বিড়াল বোনের জন্য রাধে। টুনটুনি পাখিও বাবুই পাখি একসঙ্গে বসে মাস্টার মশাইয়ের দেওয়া অঙ্কটা কষে। সকাল থেকে হলো দুপুর, টিয়ার মাসি এলো নুপুর। কাঠবিড়ালির মা এলো রাতে, দুই বোন খেলো দুধে ভাতে। আবারও দুই বোন গল্প শুনে অবাক হয়, ঠাকুমা গল্প শেষে মিষ্টি হেসে বসে রয়। ধন্যবাদ। কবি আরতিনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের অন্যতম আমন্ত্রিত কবি সেলিমা রহমান, তার এই অনুষ্ঠানে শেষ কথা শুনব। তার অনুভূতির কথা আমরা সংক্ষেপে শুনব। মাইক্রোফোনটা অন করতে হবে। অনেক, আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। অন হলো না মনে হয়। এবার এবার হয়েছে না? এইবার হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি, আমার অনুভূতির কথা যদি শুনতে চাওয়া হয়, এটাই বলবো যে এরকম অনুষ্ঠানে আমি আজকে প্রথম এসেছি, তার জন্য তো একটা ভালো লাগা রয়েছেই। সমস্যা হচ্ছিল প্রথমে, তো ভালো লাগা একটা আছে, এখনো ভালো লাগছে যে সবাইকে এরকম সরাসরি দেখতে পাচ্ছি, সবার সাথে একটা যোগাযোগ হচ্ছে। হুম, তো সেই অনুভূতিটাই বলবো। আর এর জন্য অনেক ধন্যবাদ অবশেষ দাকে, অবশ্যই। আর সবাইকে অনেক অনেক কি বলবো, আহ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাতে হবে এনআরবি নিউজকে, এনআরবির হ্যাঁ হ্যাঁ, নেপথ্য যিনি এনআরবি নিউজ আছেন, আমাদের সম্মানীয় ওমর আলী এবং আমাদের শাহানারা দিদিমণি। আর ছোট একটা ছড়া যদি শোনান আপনি। আরেকটা ছড়া শোনাবো? আচ্ছা, ছোট্ট একটা ছড়া। ভূতের একটা শোনাই, খুব ইচ্ছে করলো ভূতের ছড়া। মানে একটু, আচ্ছা আচ্ছা, একটা ভূতের ছড়া পেয়েছি। হ্যাঁ, ভূতের আড্ডা। ভূতের দাদুর মেশো, বললে তবে কালকে সবাই রাত দুপুরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হো 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 যেমন খুশি, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হো হো যেমন খুশি, দাঁতটা খুলে হেসো।
একটা ভূতে বললে তখন, ও হবে না, ও হবে না, আমার তো দাঁত নেই। আর একটা ভূত বলল, তোরা নাচ না রে ধেই ধেই। নাচতে যেতেই একটা ভূতের ঠ্যাংটা গেল খুলে। আর একটা ভূত যত্ন করে রাখলো সে ঠ্যাং তুলে। রাখলো সেটা আলমারিতে হাজার শাড়ির ভাঁজে। ইচ্ছে হলেই উঁকি দিয়ে দেখতো মাঝে মাঝে। ঠ্যাং খোলা ভূত লাফ মারতো ব্যাঙকে দেখে দেখে। একটা টাকা দিতেই হবে, ব্যাঙ বলতো হেঁকে। লাফ শিখবে, ঝাঁপ শিখবে, পয়সা দেবে না। ব্যাঙের দিদার পিসির কাছে ওইটি হবে না। টাকার ভয়ে পালিয়ে গেল সব কটা ভূত উড়ে। বাবলা গাছের মাথার ওপর বসলো সবাই জুড়ে। এটি হচ্ছে আমার প্রথম বই খেলতে খেলতে ছড়া। এটা বাংলাদেশ থেকে বের হয়েছিল। একটা ভূতের ছড়া শোনাতে ইচ্ছে করলো, তাই শোনালাম। আমরা অনেক ধন্যবাদ জানাবো কবি সেলিমা রহমানকে। আমরা কবি বিকাশ কলি পল্লের কাছে যাব, তার অনুভূতির কথা শুনবো এবং একটি ছড়া। কবি বিকাশ কলি পল্লে। অবশেষ দা, একটি ছড়া হ্যাঁ, নয়, আমি দুটি ছড়া বলবো। দুটি ছড়া বলবো নিশ্চয়ই। এই কারণে, দুটি ছড়ার মধ্যে দিয়ে আমার অনুভূতির কথা বলবো। আহ আপনিও গ্রাম থেকে উঠে এসেছেন শহরে, আমিও গ্রাম থেকে উঠে এসেছি শহরে, কিন্তু আমরা দুজনেই বোধহয় আমাদের শিকড়টা গ্রামে রেখে এসেছি। এই শিকড় থেকে আমরা জল নিই, খনিজ নিই, নিয়ে আমরা আহ আমাদের মননকে পুষ্ট করি। তো সেই গ্রাম থেকে শহরে চলে আসার একটা অনুভূতির কথা বলি ছড়া দিয়ে। ছড়াটির নাম ভিটে। বহুতল বাড়িটার দুই তলে থাকি, ছিমছাম পরিপাটি ঘর দুটো রাখি। একখানা ডাইনিং ড্রয়িং এর পাশে, ব্যালকনি এক ফালি, মিঠে রোদ আসে। দক্ষিণের জানালা যদি থাকে খোলা, ফুরফুরে হাওয়া আসে, মনে লাগে দোলা। বহুতল বাড়িটাই বহু পরিবার, রাখে না কেউ কারো কোনো সমাচার। লোকজন বাস করে এর ওর পিঠে, বহুতল বাড়িটাই নেই কারো ভিটে। এখানে কবি সেলিমা রহমান আছেন, কবি আরফিনা আছেন। মূলত এরা দুজনেই কবি। আর শাকিল আহমেদ ছিলেন খুবই বড় মাপের মানুষ, খুব বড় সংগঠক। সঞ্চালক মশাই তো আছেনই। তিনি শুধু কবি বললে ভুল হবে, তিনি সাহিত্যিক। এবং আমার বরাবরই শিক্ষক মানুষদেরকে খুব ভয়, কিন্তু একমাত্র দেখি এই কবি অধ্যাপককে দেখলেই আমার মনের মধ্যে আনন্দ জেগে ওঠে। এই একটা কথা। তো এই সবাইকে ধন্যবাদ জানানোর জন্য একটি ছড়া পড়ব। ছড়াটির নাম আমার অনেক বন্ধু আছে। আমার অনেক বন্ধু আছে, অনেকেই তারা কবি। কলম দিয়ে আঁকতে পারে রং বেরঙের ছবি। ছবি তো নয় সেগুলো সব, কবিতা কিংবা ছড়া, অন্তমিলার ছন্দ তালের মধুর গন্ধে ভরা। আমার অনেক বন্ধু আছে, লেখে গুরুভার পদ্য। লেখার গুণে সেসব পদ্য হয়ে ওঠে অনবদ্য। লেখে কল্পকথা, বাস্তবতার নিটোল উপন্যাস। তাদের লেখা কাহিনীতে সব মানুষ করে বাস। আমার অনেক বন্ধু আছে, পুলিশে কাজ করে। মাথার বুদ্ধি খাটিয়ে তারা চোর ও ডাকাত ধরে। এমনই এক পুলিশ বন্ধু গল্পকার ও কবি, মাঝে মাঝেই প্রকাশ করে সম্পাদনার হবি। আমার অনেক বন্ধু আছে, পেশায় চিকিৎসক। তাদের মধ্যে অনেকের আছে পদ্য লেখার শখ। কেউ বা তারা তবলা বাজায়, কেউ বা গায় গান। যাত্রা থিয়েটার করার প্রতি আছে গভীর টান। আমার অনেক বন্ধুরা সব আছে নানান পেশায়, সময় কাটায় কাজের ফাঁকে, পুঁথি পাঠের নেশায়। যে যাই করুক এই কথাটা সবারই অবগত, কবির কাছেই করবে মানুষ নিজের মাথা নত। অবশেষদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে এইরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে।
কৃতজ্ঞতা জানাই এনআরবির সম্পাদক ওমর আলী এবং পরিচালক শাহানারা খাতুনকে। সবাই ভালো থাকবেন। ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। আমাদের কবি বিকাশ কলি পড়লে মানে আমাদের আজকের অনুষ্ঠান সবাই তো মাতিয়ে দিয়েছে। তার ভিটে কবিতাটা আমার বিশেষভাবে ভালো লাগলো। আমি অনেকদিন ছড়ার গাছ ছড়ার ছায়াতে কোনো নিজের লেখা পড়িনি। তার এই লেখার সম্মানার্থে একটা লেখা পড়ছি। আমিও সবার অনুমতি নিচ্ছি। ছড়ার নাম গাছপালা। শাল আর সেগুনের গাছ ছড়াছড়ি, হাওয়ার রোদে যেন খেলে ধরাধরি। আম জাম কাঁঠালের মজলিসি ছায়া, কোথাও বা ঝোপঝাড় বিছিয়েছে মায়া। শিরীষের শিমুলের ছায়া পাশাপাশি, একে দুয়ে মিলেমিশে ভালোবাসাবাসি। আধো ঘুমে নদী আছে বর্ষায় রানী, জঙ্গলে চাঁদ এলে হয় জানাজানি। শহরের অলিগলি বাড়ি আর বাড়ি, মাথার ওপর দিয়ে চলে ট্রেন গাড়ি। পাতাল চাতাল রেল চারদিক দিয়ে, পাতাল চাতাল রেল চারদিক ঘিরে, থমথমে পরিবেশ মানুষের ভিড়ে। অজুহাত থাকলেই গাছ কাটা পড়ে, সবুজের সমারোহ বেশ নড়ে। অজুহাত থাকলেই গাছ কাটা পড়ে, সবুজের সমারোহ বেশ নড়বড়ে। অরণ্য আলো ছায়া লুকোচুরি খেলা, চিরকাল শহর তো করে অবহেলা। শহরের গাছপালা বেশ তার ঝুঁকি, ঘিঞ্জিতে মন মরা তবু মারে উঁকি। দিনে দিনে মাথা তোলে কখনো বা হেলে, কার বলো ভালো লাগে অনাদর পেলে। আলো গাছ ভালো গাছ আরো গাছ টবে, একদিন দেখে নিও জঙ্গল হবে। আরো গাছ লাগালেই আরো ছায়া পাবে, গরমের দাপাদাপি ঠিক খাবে। একটা ছড়া শোনালাম। এখন আমরা কবি আলফিনার কাছে চলে যাব। আজকের অনুষ্ঠানের শেষ কথা, তার অনুভূতি। আজকের অনুষ্ঠানের আহ, অনুভূতি অবশ্যই সুন্দর, এবং যেহেতু আমি ছড়ার অনুষ্ঠানে আসিই না, সেহেতু আমার তো অসম্ভব ভালো লেগেছে ছড়ার অনুষ্ঠানে। আমার প্রথম ছড়ার অনুষ্ঠানে অনলাইনে এটি আসা। অবশ্যই আমি কবিতার অনুষ্ঠানে গেছি বহুবার, কিন্তু ছড়ার অনুষ্ঠানে আমার পরম পাওয়া এটি। সেজন্য আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং আগামী দিনে এই অনুষ্ঠানটি যেমন সুন্দর হচ্ছে সেভাবেই চলতে থাকবে, আমার শুভকামনা রইল। এবং আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে পেয়েছি সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। এবং সবার ছড়া খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু আমার ছড়ার জ্ঞান সীমিত, সেই ক্ষেত্রে আমি আলোচনা সমালোচনা দুটোর কোনোটাই করার মতো বিষয়ে সেই জায়গায় দাঁড়াইনি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এবং অবশেষ তার শেষ যে ছড়া, অবশ্যই খুবই ভালো লেগেছে। এবং আজকের অনুষ্ঠানে যারা দর্শকরা যারা দেখছেন, তাদেরকে বলবো যে এরকম পর্ব দেখতে থাকুন। আগামীতে আরো অনেক গুণী মানুষ আসবে এখানে, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। কবি আলফিনা একটা মানে ছোট একটা ছড়া যদি পড়ে দাও। ছোট ছড়া, আমার নিজের ছড়া, যে কোনো ছড়া পড়ে দিতে পারি, তাই তো? ঠিক আছে, আমি সেই প্রিয় কবিরই ছড়া আমি পড়ে দিচ্ছি, শামসুল হকের ছড়া। অবশ্যই আমার সবাই প্রিয় কবি, যেহেতু আমার হাতের কাছে মানে বই, শামসুল হকের বই নিয়েই আমি বসেছি, সেক্ষেত্রে ওনার ছড়াটাই আমি পড়ছি।
ওনার বই ঘুম গিয়েছে কুটুমবাড়ি, সেখান থেকে আবার একটি ছড়া আমি পড়ছি। পরিদের দুঃখ। পরিদের দেশে নাকি নেই কোনো রাজা মহারাজা, আছে মেঘ বৃষ্টি জোছনা, হয়তো বা রোদ আছে ঝাঁ ঝাঁ। নেই নাকি পরিদের দেশে কোনো রানী মহারানী, পাখি আছে ঝর্ণা আছে, বাতাস দোলায় ফুলদানি। পরিদের দেশে নাকি নেই কোনো রায়ত বা প্রজা, ধান গাছ আছে আশ্বিনের হিম ফাঁকে ফাঁকে বোজা। থানা জেল পুলিশ বা সৈন্য নেই পরিদের দেশে, মাঠ থেকে হাসি পথ থেকে খুশি নিতে পারে সে যেসে। সকলের ভাই বোন আছে আর মা বাবাও আছে, খেলার বন্ধুরা আছে আনন্দের আনাচে কানাচে। পরিদের শুধু দুঃখ, ডানা নেই মানুষের মতো, ওদের পাঠিয়ে দাও কিছু লাল আকাশ অনন্ত। ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষে এসে একটা কথা বলবো যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু মানে বিশেষভাবে স্বাগত জানাতে চাই লেখিকাদের। লেখকদের পাশাপাশি লেখিকারা না থাকলে ভারসাম্য থাকে না। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা খুব মনে পড়ছে যে তিনি নিজেই বলেছেন যে তার লেখক হওয়ার কথা ছিল না, তিনি কখনো ভাবেননি যে তিনি লিখবেন, কিন্তু একটা ঘটনা তাকে লিখতে বাধ্য করে এবং তার প্রথম পাঠানো গল্প তিনি ভেবেছিলেন যে ছাপা হবে না এবং তার লেখা বাদ গিয়েছে, ছাপার অনুপযুক্ত হবে, এরকম ভয়ে ভয়ে তিনি ছিলেন। কিন্তু তিনি যে স্কুলে পড়াতেন দেখলেন যে পত্রিকা দপ্তর থেকে একটা চিঠি এসেছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যে আপনার লেখাটি আগামী সংখ্যায় প্রকাশ পাচ্ছে। তো কবি আরফিনা একটা কথা বারবার বলছে যে ছড়ার সঙ্গে থাকি না, ছড়ার গাছতলায় এসে ছড়ার সঙ্গে না থাকার কথা বললে যে খুব ব্যথা লাগে। ফলে ছড়া তো আরো লিখতে হবে বেশি করে। আমরা সাহিত্যে আছি, আমরা কবিতায় আছি, আমরা সংস্কৃতিতে আছি, সবচেয়ে বড় কথা জীবনের সরোবরে আমরা জেগে আছি। সেখানে প্রতিদিন জ্যোৎস্না, প্রতিদিন রোদ্দুর, প্রতিদিন শিউলি ফোটে, আলাদা করে শরৎ থাকতে হবে এমন কোনো কথা নেই। আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই শিল্প চর্চা করি, আমরা সবাই হৃদয়ের কথা বলি। ছড়ার গাছ, ছড়ার ছায়া, ভালো ছড়াকার যেমন খুঁজে বেড়াচ্ছে, ভালো ছড়া খুঁজে বেড়াচ্ছে, আমাদের আসলে সর্বেসর্বা ছড়া। এখানে কাউকে বড় করা নয়, কাউকে তো ছোট করা নয়, আসলে ছড়াকেই জীবনের সর্বস্ব করে তোলাটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ আমরা যখন ছেলে মেয়ের নাম রাখি মিল রেখে রাখি, তাই না? অরুণের ভাই বরুণ, তার বোন হচ্ছে কিরণমালা, টাপুরের বোনের নাম হচ্ছে টুপুর। এই যে ছন্দবোধ, এই যে আমাদের জীবনের প্রতি পদে অন্তমে, এটাই তো জীবন আরফিনা। ফলে সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। কবি সেলিনা রহমান, আপনি আরো ভালো লিখুন। কবি আরফিনা, আপনিও আরো ভালো লিখুন। এবং কবি বিকাশ কলি পড়লে আপনি আরো ভালো লিখুন। আমরা একসঙ্গে থাকবো এবং সম্প্রীতির বার্তা নিয়ে যেখানে বিচ্ছিন্নতা দেখব, যেখানে বিভেদ দেখব, সেখানে আমরা দৌড়ে যাব। এই প্রতিশ্রুতি রইল। ভালো থাকুন।